আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ম্যাথ ফ্রি ক্লাস ক্লাস পঞ্চম শ্রেণীর ডেমো ক্লাস বা ম্যাথ ফ্রি ক্লাস সবাইকে স্বাগতম। আজকে ক্লাসের টপিক লসাগু এবং গসাগু। ক্লাস শুরু করার আগে কিছু নিয়ম কানুন আসলে আমাদের ক্লাসে আমরা মেনটেন করার চেষ্টা করি। সেই নিয়ম কানুন গুলো আমরা আসলে সবাই একটু কেয়ারফুলি মেনটেন করব। নিয়ম কানুন গুলোর মধ্যে যেমন আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর আমাদের কারো যার যত প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান আমরা অবশ্যই করব। প্রশ্ন থাকলে আমরা উত্তর প্রশ্ন করব। সেই প্রশ্ন করারও একটা সিস্টেম আসলে আছে। আমাদের মাইক্রোফোন গুলো আমরা মিউট করে রাখবো। যখন আমাদের প্রশ্ন করার প্রয়োজন হবে আমরা জাস্ট আনমিউট করে প্রশ্ন করব, এবং প্রশ্ন করা শেষ হলে আমরা আবার সাথে সাথে মিউট করে দেবো। কেন মিউট করে দেবো? কারণ আমাদের অন্যান্য সময় ক্লাসের মধ্যে বা ক্লাসের আমরা যখন ক্লাসরুমে বসে ক্লাস করি সেখানে আমাদের অন্যান্য শব্দ বা আশেপাশের শব্দ খুব একটা থাকে না। কিন্তু যেহেতু বাসায় বসে ক্লাস করছি, সবারই নিজস্ব আহ, ওই পরিবেশটা আসলে বজায় রেখেই আমরা ক্লাস করছি। সো এই ব্যাপারটা সবাই একটু কেয়ারফুল থাকবো। আর যদি পসিবল হয় সবাই একটু মাইক আমাদের ক্যামেরাটা অন করে বসবো। এতে যেটা হয় আমিও আপনাদেরকে দেখতে পাই, আপনারাও আমাকে দেখতে পাই। এতে আপনাদের সাথে ইন্টারাকশনটা আসলে সুবিধা হয়। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দেখবেন যে এখানে হ্যান্ড রেস করার একটা অপশন আছে। আমাদের জুমের মধ্যে হ্যান্ড রেস করতে পারেন। আর যদি মনে হয় যে আমি স্যার হ্যান্ড রেস করতে খুঁজে পাচ্ছি না, আপনি সরাসরি জাস্ট আপনি কথা বলে বলেন যে স্যার আমার একটা প্রশ্ন আছে, আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু একটা প্রশ্ন করতে চাই। আপনি ওইভাবে প্রশ্ন করলে আমরা অ্যাকর্ডিং টু দা প্রশ্ন আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। ক্লাসের শুরুতে আমাদের এখানে ছোট্ট একটা কোটেশন বা কোট আছে। জি, মিস তানিয়া হয়তো কিছু বলতে চাচ্ছেন, প্লিজ। হ্যান্ড রেস করেছেন, মাইক্রোফোনটা একটু আনমিউট করে প্রশ্ন করতে পারেন please। আচ্ছা, প্রশ্ন আসুক। এই ফাঁকে আমরা যে কথাটা বলছিলাম, এখানে ছোট একটা কোট, আমরা কোট একটা কোটেশন বা একটা উক্তি দিয়ে আসলে শুরু করবো ক্লাসটা। উক্তিটা হচ্ছে এরকম, দেখেন, অ্যারিথমেটিক ইজ এ নাম্বার ইউ স্কুইজ ফ্রম ইউর হেড টু ইউর হ্যান্ড টু ইউর পেন্সিল টু ইউর পেপার টিল ইউ গেট দ্য অ্যান্সার। এখন এর মানেটা কি? অ্যারিথমেটিক মানে কি আপনারা জানেন? এনিওয়ান? অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। আমাদের গণিত বইয়ে দেখবেন যে সাধারণত তিনটা অংশ থাকে। পাটিগণিত থাকে, আপনি যখন সিনিয়র হবেন দেখবেন বীজগণিত বলে একটা জিনিস আসছে, আর সর্বশেষ জ্যামিতি থাকে। আমরা যে জ্যামিতির অঙ্ক করে আসছি বা জ্যামিতির প্রশ্ন জানি। পাটিগণিত হচ্ছে সাধারণত আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, ঐকিক নিয়ম, শতকরা বা গড়, এই ধরনের যে অঙ্কগুলো এগুলোকে আমরা পাটিগণিত বলি। বীজগণিত আপনারা যখন ক্লাস সিক্সে উঠবেন তখন থেকে আপনাদের বীজগণিত শুরু হবে। আর জ্যামিতি আসলে চলমান প্রসেস। জ্যামিতি আপনারা একদম আহ শুরু থেকেই যা পড়ছেন, যতদিন পর্যন্ত আপনারা আসলে পড়াশোনা খেতে থাকবেন, পাটিগণিত সরি বীজগণিত আর জ্যামিতি আপনার সাথে থাকে। পাটিগণিত হয়তো আপনাদের এসএসসির পরে সাবজেক্ট ভিত্তিক বা আপনাদের গ্রুপের অনুযায়ী খুব একটা পাওয়া যাবে না, কিন্তু পাটিগণিতের পাশাপাশি অন্যান্য যা আছে বীজগণিত বা জ্যামিতি সেটা আপনাদের সবসময় আসলে রাখতে হবে। এখন অ্যারিথমেটিক মানে যদি পাটিগণিত হয়ে থাকে, এই কোডটার মানে হচ্ছে পাটিগণিতের যে বিষয়টা বা অঙ্কের যে বিষয়টা সেটা আসলে আপনার ক্যালকুলেশনটা মূলত আপনার মাথায় হয়, আমাদের ব্রেইনে হয়। ব্রেন থেকে ক্যালকুলেশনটা আমাদের হাতে আসে, হাত থেকে আমাদের কলম বা পেন্সিল, পেন্সিল থেকে আমাদের খাতা কলমে, যতক্ষণ না আমরা অ্যান্সার পাচ্ছি এই প্রসেসটা আসলে চলমান, তাই হয় না? আপনি একটা হিসাব মাথায় করেন, সেটা হাত দিয়ে কলমের মাধ্যমে খাতায় লিখেন, যতক্ষণ না কারেক্ট অ্যান্সার পর্যন্ত পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা অ্যান্সারটা চলতে থাকে। এটা একটা ছোট্ট কোড। এই ছোট্ট কোডটা এটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। আপনি কোনো কিছুতে হাল ছাড়ার কোনো কিছু নেই। প্রশ্ন যদি কোনো একটা আটকে যান, ভুল করেন, পড়া পারছেন না, আপনি আবার চেষ্টা করবেন, আবার চেষ্টা করবেন, আবার চেষ্টা করবেন। চেষ্টা করতে থাকলে আপনার অ্যান্সার বের হতে বাধ্য, অবশ্যই বের হবে। কারণ অঙ্ক আসলে দিন শেষে যোগ বিয়োগ গুণ ভাগ, এর বাইরে আসলে অঙ্ক নাই। আপনার আপাতত যদি বলি এর বাইরে আসলে অঙ্ক নেই। এখন বলতে পারেন স্যার আপনি সিনিয়রটা উপরে উঠলে তো এখন যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে তো আমাদের পাটি বা এই কি বলে এটাকে শতকরা করতে হয়, গড়ের অঙ্ক করতে হয়, ঐকিক নিয়ম করতে হয়। আপনি এখন ওইগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্রসেস আমাদের ম্যাথ করার অথবা অ্যান্সার বের করার। কিন্তু দিন শেষে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা প্রক্রিয়ার জন্য দিয়ে আমাদের আসলে ম্যাথের চ্যাপ্টার বা ম্যাথের অংশ আসলে চলমান। এটা দিয়ে শুরু, এবং আস্তে 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 আপনি আরো গভীর দিকে যেতে থাকবেন। ওকে। আহ আমরা একটু সামনে আগাই। আমাদের আজকের ফ্রি ক্লাসটাতে সবাইকে স্বাগতম। সাধারণত যেহেতু আমাদের সাধারণ কোর্সটা হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা এবং প্রি ক্যাডেট,
এর পাশাপাশি আমাদের যেটা হয়, আপনাদের সামনে বার্ষিক পরীক্ষার পাশাপাশি বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ক্লাস 5-এ। ওই বৃত্তি পরীক্ষায় কেন্দ্র করেও আমরা একটা হালকা রাফ প্রিপারেশন আমরা আসলে নিব, যাতে আপনাদের আহ, যে কোনো টপিক যেগুলো আছে এই টপিকগুলোতে আপনাদের ভালো একটা আইডিয়া হয়। ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি কাজী গোলাম মাহবুব, এক্স ক্যাডেট, কুমিল্লা ক্যাডেট কলেজ। এবং পরবর্তীতে আমি চুয়েট থেকে আই কমপ্লিটেড মাই বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। চুয়েট থেকে আমার বিএসসি আমি শেষ করেছি, এবং বর্তমানে অন্যান্য কাজের পাশাপাশি আপনাদের সাথে আহ, একটু সময় স্পেন্ড করার চেষ্টা করি। আমি যা জানি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনারা জানেন সেটা আমি জানার চেষ্টা করি। নলেজ হচ্ছে আদান প্রদান। আপনি যা জানেন সেটা আমি জানতে হলে আপনার সাথে আমার ইন্টারাকশন করতে হবে, আবার আমি যা জানি সেটা আপনাকে জানতে হলে প্রশ্ন উত্তরের মাধ্যমেই প্রসেসটা চলতে থাকে। আচ্ছা, আমাদের ক্লাসে সাধারণত কিছু বেসিক রুলস আছে। যদি আগেও কেউ কেউ আমাদের সাথে ফ্রি ক্লাস করে থাকেন, সেম জিনিসটা দেখেছেন। আমরা আমাদের ক্যামেরাটা অন রাখবো, মাইক্রোফোনটা অফ রাখবো। যতক্ষণ যদি আমাদের প্রশ্ন থাকে, প্রশ্ন অবশ্যই করবো, প্রশ্ন করার পরে আবার মাইক্রোফোনটা অফ করবে। হ্যান্ড রেজের একটা অপশন আছে, আমাদের জুমের মধ্যে হ্যান্ড রেজ করার একটা অপশন আছে। যদি আমরা হ্যান্ড রেজের অপশনটা ইউজ করতে পারি খুবই ভালো। যদি হ্যান্ড রেজের অপশনটা ইউজ করতে আপাতত না পারি, সেটা আসলে হোপফুলি কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি জাস্ট মাইক্রোফোনটা অন করে বললেই হবে যে স্যার আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আজকে একটা ফ্রি ক্লাস, ডেমো ক্লাস, এটা আসলে খুবই একটা নর্মাল একটা বিষয় হয়ে যাবে। আর লাস্টলি হচ্ছে অবশ্যই সবাই খাতা কলম হাতে রাখবেন। আহ আমরা একটা অঙ্ক করলে হয়তো আরেকটা অঙ্ক আপনাকে করতে দিলাম, বা আরেকটা সমস্যার সমাধান করতে দিলাম। সেই ক্ষেত্রে আপনি যাতে চাইলে সমস্যাটা সমাধান করতে পারেন চাইলে, ঠিক আছে? খাতা কলম সবাই সাথে রাখবেন। এই হচ্ছে আমাদের ক্লাসের বেসিক রুল। ওকে, আজকে আমাদের ক্লাসের একেবারে বেসিক শুরুতে যদি বলি লসাগু এবং গসাগু। এখন লসাগু গসাগুর আহ চ্যাপ্টারে যাওয়ার আগে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, লসাগু এবং গসাগু, লসাগু এর পূর্ণরূপ এবং গসাগু এর পূর্ণরূপ কেউ পারেন কিনা? লসাগুর পূর্ণরূপ কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? হ্যাঁ, আয়ান বলেন। লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে এবং শরীফ? হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। ওকে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে চিন্তার বিষয় হচ্ছে দুইটা জিনিস। নাম্বার ওয়ান, লঘিষ্ঠ মানে কি আর গরিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট, কম, সবচেয়ে কম, ক্ষুদ্রতর, কমপক্ষে, মিনিমাম। এই কথাগুলো হচ্ছে লঘিষ্ঠ, মানে কম কম। গরিষ্ঠ হচ্ছে লঘিষ্ঠর বিপরীত শব্দ। তাহলে কমের বিপরীত শব্দটা কি? বেশি। তাহলে লঘিষ্ঠর বিপরীত শব্দ হচ্ছে গরিষ্ঠ। যে জিনিসটা কম সেটাকে যদি আমরা লঘিষ্ঠ বলি, যেটা বেশি সেটাকে আমরা গরিষ্ঠ বলবো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে দুইটা, একটা একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণনীয়ক। কেউ কি আমাকে গুণিতক এবং গুণনীয়কের একেবারে বেসিক যদি আমি আপনাকে বলি যে আমাকে বলেন গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্যটা কি, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? গুণনীয়ক আর গুণিতক, আমি আসলে কোনটাকে গুণিতক বলবো, বা গুণিতক কাকে বলে, বা গুণনীয়ক কাকে বলে? এনিওয়ান? যারা বলেছিলেন যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন মেইন অঙ্কে যাওয়ার আগে আমরা শুরুতে একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করি যে গুণনীয়ক কি জিনিস আর গুণিতক কি জিনিস। ঠিক আছে? গুণনীয়ক এবং গুণিতক, আহ এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? প্রথমে আসি গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা, আমি যদি আমার নিজের মতন করি বলে, বইয়ের সংখ্যা তো এক এক রকম, বাট মেইন টপ যেটা, যে এমন কিছু সংখ্যা যাদেরকে দিয়ে অন্য একটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন আমি একটা সংখ্যা নিলাম যে 12। 12কে আপনি যেই যেই সকল সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবেন, সেই প্রত্যেকটা সংখ্যাকে 12 এর গুণনীয়ক বলা হবে। এখন নিঃশেষে ভাগ মানে কি? নিঃশেষে ভাগ মানে হচ্ছে যাতে ভাগশেষ থাকবে না, তাই না? আমাকে বলেন তো, 12কে 1 দিয়ে আমি ভাগ করতে পারি? করা যায় তো। 12কে 1 দিয়ে ভাগ করলে তো 12ই থাকবে। 12কে কি 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, যায়। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 আসবে উত্তর, কোনো ভাগশেষ থাকবে না। 12কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, যায়। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আসবে উত্তর। 12কে 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 3। 12কে কি 5 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়, কিন্তু নিঃশেষে ভাগ করা যায় না। আমাদের প্রশ্ন হচ্ছে নিঃশেষে, ভাগশেষ থাকা যাবে না। তাহলে 12কে 5 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। 12কে কি 6 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? অবশ্যই যায়। 6 দিয়ে নিঃশেষে ভাগ করলে আমাদের ভাগফল 2 আসবে।
7 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, 8 দিয়েও যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, কিন্তু 12 দিয়ে আবার নিঃশেষে ভাগ করা যায়। এরপরে আর কোনো সংখ্যা দিয়েই 12কে আর নিঃশেষে ভাগ করা যায় না। এখন এই যে সংখ্যাটা, তা নিয়ে কিছু বলবেন প্লিজ? হাত তুলে আছে অনেকক্ষণ ধরে, প্লিজ। হ্যাঁ, একটু মাইক্রোফোনটা আনমিউট করেন, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে এরপরে কথা বলুন, কোনো সমস্যা নেই। দেখেন যে এখানে একটা মাইক্রোফোনের মতন। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। স্যার বলছিলাম কি আমাদের কি এখানে শতকরা করানো হবে? শতকরাটা আজকে না স্যার, শতকরা টপিকটা সম্ভবত 3 তারিখ একটা ফ্রি ক্লাস হওয়ার কথা, আপনাদের যে শিডিউল দেওয়া আছে 3 তারিখ ফ্রি ক্লাস একটা শতকরা ক্লাস হবে। ঠিক আছে। ওকে। ওকে। ওকে, থ্যাংক ইউ। সো এখন দেখি, এই যে একটা সংখ্যা, আমরা যেটা বলছিলাম, যে কোনো একটি সংখ্যাকে অন্য যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেককে বলা হয় এক একটা গুণনীয়ক। এখন যদি আমি বলি 12 এর গুণনীয়ক কয়টি, দেখেন তো, 1 2 3 4 5 6। 12 এর গুণনীয়ক মোট 6টি, এটা আমরা বলতে পারি। এবং গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট সকল সংখ্যা। যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক একেবারেই নির্দিষ্ট। 12 এর গুণনীয়ক ঠিক 6টি, 6টির বেশি 12 এর গুণনীয়ক কখনোই সম্ভব না। ঘটনা বুঝতে পেরেছি? তার মানে গুণনীয়ক নিয়ে আমরা একটা কথা বলতে পারি, যে গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট সকল কিছু সংখ্যা যাদের কি দিয়ে অন্য একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। এরকম করে যে কোনো সংখ্যারই আপনি গুণনীয়ক বের করতে পারবেন। বুঝতে পেরেছি? এখন গুণনীয়ক যেহেতু নির্দিষ্ট, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি গুণনীয়ক হচ্ছে সসীম। সসীম মানে কি? যেটার সীমা আছে, নির্দিষ্ট। অসীম মানে কি? যার কোনো সীমানা নেই, অসংখ্য, চলমান, চলতেছে। আর আমি যদি আপনাকে বলি যে আমরা তো 1 থেকে গোনা শুরু করে 1 2 3 4 5 করে সামনের দিকে গুনতে 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 গেতে সর্বশেষ সংখ্যা কোনটা, আপনি কি এটা বলতে পারবেন? এরকম কোন সংখ্যা আছে যেটা শেষ? আপনি যদি বলেন 10 কোটি 20 লক্ষ হচ্ছে আমাদের শেষ সংখ্যা, কিন্তু এরপরে তো 10 কোটি 20 লক্ষ 1 2 3 4 চলে আসবে। সংখ্যার কি কোনো শেষ আছে? সংখ্যার কোনো শেষ নেই। অসীম সংখ্যক সংখ্যা হতে পারে। কিন্তু গুণনীয়কের ব্যাপারটা হচ্ছে, গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট সংখ্যক সসীম সংখ্যা। একইভাবে গুণিতকের দিকে যদি যাই, গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে যে কোনো একটি সংখ্যাকে, ধরার কথা, ধরলাম 2। 2কে যদি আমি 1 দিয়ে গুণ করি অ্যান্সার পাবো 2। 2কে আমি 2 দিয়ে গুণ করলে অ্যান্সার পাবো 4। 2কে যদি আমি 3 দিয়ে গুণ করি অ্যান্সার পাবো 6। 2কে আমি 4 দিয়ে গুণ করলে অ্যান্সার পাবো 8। এরকম করে 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 আমি আজীবন পর্যন্ত 2কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যেতে পারবো। পারবো না? এই গুণিতক গুলো হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এই যে গুণ ফলটা পাই, এটাই হচ্ছে গুণিতক। তার মানে 2 এর গুণিতক কি হতে পারে? 2 4 6 8 10 12 14 1,20,000 360, এরকম করে করে আজীবন ধরে চলতে পারে। গুণিতক হচ্ছে সেই সকল সংখ্যা যারা কিনা অসীম। গুণিতক অসীম সংখ্যক হতে পারে, গুণিতকের কোনো সীমা নেই। আমি যদি আপনাকে 2 এর নামটা পড়তে বলি, আপনি কি 10 দুগুণে 20 পর্যন্ত করেই শেষ করে দিবেন? কেন, 11 দুগুণে 22 কি সমস্যা? 12 দুগুণে 24 তো বলা যায়, 13 দুগুণে 26 তো বলা যায়। এরকম করে করে তো আপনি আজীবন পর্যন্ত বলতে পারবেন, আপনার সংখ্যা শেষ হবে না। গুণিতক হচ্ছে এই সকল সংখ্যাগুলো যারা গুণফলটা হচ্ছে মূলত গুণিতক। এখন এটা আপনি বইয়ের ভাষায়, বইয়ের সংজ্ঞায় বললে তখন অন্যরকম হয়ে যায়, যে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সংখ্যার গুণফলকে গুণনীয়ক বলে, গুণিতক বলে। আবার গুণনীয়কের ক্ষেত্রে বলা যায় একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা গেলে ওই সংখ্যাকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। বইয়ের ভাষায় যা বলেন, আপনি বইয়ের সংজ্ঞা বলেন অথবা আলাদা করে সংজ্ঞা বলেন, মূল কথাটা হচ্ছে এই জায়গাটা। বুঝতে পেরেছি গুণনীয়ক আর গুণিতকের একটা আইডিয়া মোটামুটি। এখন গসাগুর সাথে হচ্ছে আমাদের গুণনীয়ক গুলা কাজ করে, লসাগুর সাথে আমাদের গুণিতক গুলো কাজ করে। আমাদের বৃত্তি পরীক্ষা অনেক সময় কি করে, এই এক কথায় প্রকাশে অথবা শূন্যস্থান পূরণের মতন, আহ সঠিক উত্তর টিক চিহ্ন দেওয়ার মতন বা সত্য মিথ্যাতে এরকম দিয়ে দেয়, যে লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণ ও নিয়ক সত্য নাকি মিথ্যা। কি কি আমাদের ক্লাস হবে স্যার? বুঝিনি, আবার বলেন স্যার। স্যার বলছি কাল কি কি আমাদের ক্লাস হবে? আগামীকাল
রবি না, আগামীকাল কোনো ক্লাস নেই আপনার, ফ্রি ক্লাস আগামীকাল। আমাদের ও গ্রুপ, আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট দেওয়া হয়েছিল, ওইখানে কোন কোন দিন ফ্রি ক্লাস গুলো আছে ওইখানে তারিখ সহ দেওয়া ছিল। একটু যদি কষ্ট করে খেয়াল করেন তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। সো যেটা বলছিলাম যে গুণনীয়ক এবং গুণিতকের বাইরে যেটা হয় যে আহ, এই এই প্রশ্নগুলো সরাসরি পূর্ণরূপ আকারে দিয়ে দেয়, যে সত্য মিথ্যা নির্ণয় করো, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণিতক এভাবে দিয়ে বলে কথা সত্য নাকি মিথ্যা। অ্যান্সার হবে মিথ্যা, কারণ লসাগুর পূর্ণরূপ হচ্ছে গুণিতক, গসাগু হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, পরের জায়গাতে আসি। এখন গসাগু এবং লসাগু নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে। স্পেসিফিক্যালি যদি আলাদা করে যদি বলি, লসাগু মোট 3 ভাবে নির্ণয় করা যায়, গসাগুও 3 ভাবে নির্ণয় করা যায়। এখন আপনাদের ক্লাসের জন্য 3 ভাবে নির্ণয় করার ব্যাপারটা আপনাদের বইয়ে নাই, এটা সিনিয়র ক্লাসে ক্লাস 6, 7, 8-এ যখন উঠবেন তখন দেখবেন যে বিভিন্নভাবে গসাগুও নির্ণয় করা সম্ভব, বিভিন্নভাবে লসাগুও নির্ণয় করা সম্ভব। আপনাদের ক্ষেত্রে আপনাদের বই যেটা হয়, সাধারণত ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নির্ণয় করেন, অথবা আমরা ইউক্লিডীয় পদ্ধতি বলি, ওই দাগ টেনে টেনে এইভাবেও নির্ণয় করা যায়। যেমন একটা ছোট্ট একটা প্রশ্ন দেখি, আমি যদি আপনাকে এই প্রশ্নটা দিয়ে সলভ করতে বলি যে 72, 96 এবং 110 এই 3টি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে, আপনারা কি করতে পারবেন? একটু ট্রাই করেন তো নিজেরা দেখি, যে এই 3টি সংখ্যার গসাগু নির্ণয় করবেন। আপনি যে কোনো একটা নিয়মে, আপনি যেই নিয়মে আপনার জন্য সুবিধা হয়, যেই নিয়মে আপনার সহজ মনে হয়, যেভাবে আপনার মনে হয় যে এটা আপনি কমফোর্টেবল, আপনি সেভাবেই করতে পারেন, কোনো ভুল হবে না। এটা আপনি ভাগ প্রক্রিয়া করতে পারেন, ইউক্লিডীয় দাগ টেনে টেনে করতে পারেন, সংক্ষিপ্ত, আপনি যেভাবে করতে চান, এটা একান্তই আপনার উপর। পরীক্ষাতে আলাদা করে, আপনার বৃত্তি পরীক্ষাতে আলাদা করে এরকম নিয়মের কথা বলেন। এই 3টি সংখ্যার গসাগু নির্ণয় করার চেষ্টা করেন তো দেখি আপনারা। 72, 96 এবং 120 নিজের খাতায় অঙ্ক করার চেষ্টা করেন। করে যদি অ্যান্সার বের হয়ে যায় বা অ্যান্সার পান, সেটা আপনি হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনার কাছ থেকে অ্যান্সার শুনবো। অথবা আমাদের এখানে চ্যাট এর অপশন আছে, মেসেজ পাঠানোর অপশন আছে, আপনি চাইলে ওখানেও মেসেজ পাঠাতে পারেন, এতে আমি নিজে মেসেজটা দেখতে পারবো। বাট 72, 96, 120 এই 3টি সংখ্যার গসাগু নির্ণয়ের চেষ্টা আপনি করেন। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে, দেখি কি অ্যান্সার দিল। মার্জুক অ্যান্সার দিয়েছে। আচ্ছা দেখি বাকিরাও আস্তে আস্তে অ্যান্সার দিক। ওকে, আয়ান অ্যান্সার দিয়েছে। আচ্ছা দেখি বাকিদের কি অবস্থা। আয়ান, গুড, ভেরি গুড, আপনার অ্যান্সার কারেক্ট হয়েছে। মার্জুকের অ্যান্সারটা আসলে কারেক্ট হয় নাই, আমরা আরেকবার একটু কষ্ট করে চেষ্টা করে দেখবো। আয়ান, গুড, ভেরি গুড। স্যার 24 কি আনসার হবে? আপনার কি অ্যান্সার 24 এসেছে? জি স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন, বাকিরা অ্যান্সার দিক, দেখি কার কি আসছে। সাইফ অ্যান্সার দিয়েছে, গুড, ভেরি গুড। আচ্ছা, এটার অ্যান্সার আসবে হচ্ছে 24 বা 24, বাংলা লিখি, এটার অ্যান্সার আসবে 24। ঠিক আছে, যাদের 24 এসেছে ভেরি গুড, যাদের এখনো আসে নাই অ্যান্সার বের করে দেখেন 24-এর সাথে মিলে কিনা। এখন গসাগু বিভিন্ন ভাবে বের করা যায়। ভাগ পদ্ধতি বলে একটা কথা আছে, যে 96-কে আপনি 72 দিয়ে ভাগ করবেন, এরকম করে 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 অ্যান্সার যেটা আসবে সেটা দিয়ে আবার 120-কে ভাগ করবেন, এভাবে করা যায়। আমরা যেটা করব, গসাগু নির্ণয়ের আজকে একটা সূত্র, ওইটা আমরা সবাই পারি, সাধারণত ভাগ ভাগ প্রক্রিয়া সবাই করে থাকি, কিন্তু আজকে আমরা একটু শর্টকাট, একটু সংক্ষিপ্ত পদ্ধতি শিখবো। কিভাবে? ওই অনেকটা লসাগু নির্ণয়ের মতন করে, 72, 96, 120 এই সংখ্যাগুলোকে আমরা ওই, হ্যাঁ মার্জকে অ্যান্সার এবার ঠিক আছে 24। ওকে, এই সংখ্যাগুলোকে আমরা এখন
একটু সংক্ষিপ্ত গসাগু নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি করার চেষ্টা করবে। যেভাবে লসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয়ের সময় আমরা এরকম দাগ টেনে টেনে লসাগু করি, তাই না? গসাগু একইভাবে করা যায়, তবে লসাগু এবং গসাগুর ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, লসাগু যদি আপনি এভাবে দাগ কেটে নির্ণয় করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে কোনো দুটি সংখ্যা বা যে কোনো মিনিমাম একটি সংখ্যা হলেও আপনি ভাগ করতে পারেন। ইকরা, গুড, ভেরি গুড। দেখেন, লসাগুর ক্ষেত্রে 72, 96, 120, আমি যদি আপনাকে বলতাম এই তিনটি সংখ্যা লসাগু নির্ণয় করো, তখন দাগ টেনে আমরা করতাম কি, যে কোনো সংখ্যাকেও যদি ন্যূনতম যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 2, 3, যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা গেলে আমরা আস্তে আস্তে একটা, দুইটা, তিনটা করে ভাগ করার চেষ্টা করতাম। লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে কোনো একটি সংখ্যাকে ভাগ করলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এইরকম দাগটে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গসাগু নির্ণয় করতে চাই, তাহলে শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে, যতগুলো সংখ্যা আছে আমরা এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, এখানে এমন একটা সংখ্যা নির্ণয় করব যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করা যাবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। ঠিক আছে? এখন আমরা প্রথম যে কাজটা করতে পারি, আমাদের এখানে তো প্রশ্নটা কি কি আছে, 72, 96, 120 সবগুলোই জোড় সংখ্যা, তাই না? আমরা যে কাজটা করতে পারি, সর্বনিম্ন দুই সংখ্যা 2 দিয়ে সবগুলোকে ভাগ করার চেষ্টা করতে পারি। দেখেন, 2 দিয়ে চাইলে সবগুলোকে ভাগ করা যাবে। 72কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 36। 96কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? সরি, 96কে ভাগ করলে আসবে 48। আর 120কে 2 দিয়ে ভাগ করলে আসবে 60। একইভাবে দেখেন তো আবার 36, 48, 60 এগুলা কেউ প্রত্যেক তিনটাকে আবার 2 দিয়ে ভাগ করা যায় সব চাইলে। 38কে 2 দিয়ে ভাগ করলে 36কে 2 দিয়ে ভাগ করলে আসবে 18। 48কে 2 দিয়ে ভাগ করলে আসবে 24। আর 60কে 2 দিয়ে ভাগ করলে আসবে 30। আপনি চাইলে আবারও সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারবেন। 9, 18কে 2 দিয়ে ভাগ করলে আসবে 9। 24কে 2 দিয়ে ভাগ করলে আসবে 12। আর 30কে 2 দিয়ে ভাগ করলে আসবে 15। এই মুহূর্তে দেখেন, আপনি চাইলে সবগুলোকে একবারে 2 দিয়ে ভাগ করতে পারবেন না। 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, শুধুমাত্র 12কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 এর কাজ শেষ। 2 এর কাজ শেষ হলে 2 দিয়ে যদি ভাগ করা না যায়, আমরা এর পরের সংখ্যাটা ট্রাই করবো। 3 দিয়ে কি সবগুলোকে ভাগ করা যায়? হ্যাঁ, যায়, অবশ্যই যায়। দেখেন, 3 দিয়ে চাইলে আমরা ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে এটা আসবে 3। 3 3 9, 3 4 12, 3 5 15। এরপরে দেখেন, এই যে সংখ্যাগুলো 3 4 5 আসছে, এইগুলোকে আর 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে সবগুলোকে একসাথে কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না। শেষ। এতটুকু পর্যন্তই আমাদের ভাগ প্রসেসটা। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, অলরেডি ভাগ করা শেষ, সুতরাং লিখতে হবে, সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান সমান। এখন আমাকে বলেন তো, আমি কোন কোন সংখ্যাগুলোকে গুণ করে গসাগুটা বের করব? যাদেরকে দিয়ে আপনি ভাগ করেছেন, ঠিক এই সংখ্যাগুলো দিয়ে আমরা গসাগুটা নির্ণয় করব। লসাগুর সময় মনে আছে, সবগুলোকে ব্যবহার করি, যা যা আছে সবগুলোকে আমরা গুণ করি। গসাগুতে সবগুলোকে গুণ করা যায় না। ঠিক শুধুমাত্র যেই যে সংখ্যাগুলো দিয়ে আপনি ভাগ করেছেন, সেই ভাগ করা সংখ্যাগুলোকে আপনি বের করবেন। কারণ আমরা পড়েছিলাম, গসাগু হচ্ছে গুণনীয়ক গুলো বের করে। গুণনীয়ক কোনগুলো? যেগুলো গিয়ে একটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। সুতরাং আমরা এইগুলোকেই বের করার চেষ্টা করবো। 2 গুণন 2 গুণন 2 গুণন 3। দেখেন তো, 2 2 4, 4 2 8, 3 3 8 24। উত্তর হচ্ছে 24। বুঝতে পেরেছি? এখন এটাকে চাইলে আপনি ভাগ প্রক্রিয়া বের করতে পারেন, উৎপাদক প্রক্রিয়া বলে একটা কথা আছে, মৌলিক উৎপাদক প্রক্রিয়া বলে আরেকটা কথা আছে। বিভিন্ন পদ্ধতিতে ভাগ করা যায়, বের করা যায়, অ্যান্সার সব দিক দিয়েই 24 হবে। আর আপনি যদি অন্য কোনো পদ্ধতি পেরে থাকেন, আপনি যদি অন্য কোনো পদ্ধতিও ভাগ করে থাকেন, কোনো সমস্যা নেই। যেভাবেই করেন না কেন, অ্যান্সার 24টাই হচ্ছে কারেক্ট। এবং অন্যান্য পদ্ধতিও কারেক্ট, কোনো সমস্যা নেই, যে কোনো পদ্ধতি আপনি চাইলে করতে পারবেন। এই 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 প্রশ্নটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখানে? এনিওয়ান? যদি না থাকে তাহলে আমরা পরের কোশ্চেনটাতে যাব। Good. এখানে দেখেন, আমরা ছোট করে সলিউশন করার চেষ্টা করেছিলাম। আমি একটু মুছে দিই এটা, তাহলে ইজিলি বোঝা যাবে। সম্পূর্ণটা সলিউশন আমরা একবারে করার চেষ্টা করেছিলাম। নির্ণয় গসাগু হচ্ছে 24। ঠিক আছে, ওকে, ফাইন। যদি তাই হয়, আপনারা এই প্রশ্নটা আরেকবার এটা এটা সমাধান করার চেষ্টা করেন তো। এটাও সেম, 120, 160, 220 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করেন। করেন তো দেখি, পারেন কিনা।
এ অ্যান্সার দিয়েছে হচ্ছে আয়ান অ্যান্সার দিয়েছে। আচ্ছা দেখি বাকিরা অ্যান্সার দিক, ওয়েট করি। মার্জুক অ্যান্সার দিয়েছে, গুড। গুড, ভেরি গুড। আয়ান কারেক্ট অ্যান্সার, মার্জুক অ্যান্সার কারেক্ট। অমৃতা, গুড, ভেরি গুড। সাইফ অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এর মানে গসাগু লসাগু নিয়ে আমাদের সবারই আসলে একটা ভালো ধারণা আছে। ঝামেলাটা পাকায় হচ্ছে আমাদের লসাগু গসাগু যে কথার অঙ্কগুলো আছে, সেখানে গিয়ে আমরা অনেক সময় সমস্যাগুলো ফেস করি, যে লসাগু কোনটা হবে গসাগু কোনটা হবে এই ধরনের। তাসনিয়া, গুড, ভেরি গুড। আমরা আহ লসাগু গসাগুর দুই একটা এই ধরনের ম্যাথ গুলো দেখে এরপরে ইকরা, ভেরি গুড, আমরা কথার অঙ্কও দেখবো। নাজিন, ভেরি গুড। সবাই তো কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা, সবাই যদি কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, এটা আর আমি নতুন করে করলাম না, এটার আমরা সমাধানটা দেখি কিরকম ছিল। সেম 120, 160, 210কে 220কে আমরা চাইলে প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি, যেটা 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে এখানে 60, 80 আর 110। এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, যেটা 30, 40 আর 55 আসবে। এবার 30, 40, 55কে সবগুলোকে একবার 2 দিয়ে ভাগ করা যায় না। 30 আর 40কে যেতে পারে, বাট 55কে 2 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং আমরা অন্য একটা সংখ্যা চেষ্টা করব, যেটা কিনা 2 না হলে আমরা 3 দেখবো। 3 দিয়ে শুধুমাত্র 30কে ভাগ করা যায়, 3 নাই। এরপর 4 দেখবো, 4 দিয়ে শুধুমাত্র 40কে ভাগ করা যায়, এটা হয় না। এরপর 5 দেখবো, 5 দিলে দেখেন 30, 40, 50 সবগুলোকেই ভাগ করা যায়। তখন আমরা 5 দিয়ে ভাগ করলে নিচে 6, 8, 11 আসবে। এরপরে এগুলোকে আর তিনটা সংখ্যাকে একত্রে সবগুলোকে ভাগ করা যায় না। কেন যায় না? একটা সহজ কথা বলি। এখানে একটা সংখ্যা আছে 11, আপনারা কি বলতে পারবেন 11 কোন ধরনের সংখ্যা, মৌলিক নাকি যৌগিক? মৌলিক। মৌলিক সংখ্যা, গুড। মৌলিক। আপনারা কি বলতে পারেন মৌলিক সংখ্যা কাকে বলে? এনিওয়ান, কেউ জানেন মৌলিক সংখ্যা? কোন সংখ্যা দিতে পারবেন মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আহ এক ছাড়া আরো একটা কথা আছে, যে সংখ্যা হচ্ছে এক এবং ওই বিজোড় সংখ্যা। হ্যাঁ, ধরলাম আমি 5-এর কথা বলি। 5কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, আবার 5 দিয়েও ভাগ করতে পারবেন। কোনো সংখ্যা যে দ্বারা সকল ভাগ করা যায় সংখ্যাকে না। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা, তাই না? সুতরাং এখানে যখন মৌলিক সংখ্যা একটি, যখন মৌলিক সংখ্যা চলে আসছে, এই মৌলিক সংখ্যাকে আপনি শুধুমাত্র 11 দিয়েই ভাগ করতে পারবেন, অন্য কিছু দিয়ে ভাগ করা সম্ভব না। তো সেহেতু মৌলিক সংখ্যাকে শুধুমাত্র আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন। এখানে 6 আর 8 রয়েছে, সো ওই দিকে আর আমাদের ভাগ করা কোনো, কারণ 6কে আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন না, 8কে 11 দিয়ে ভাগ করতে পারবেন না। সুতরাং যদি আমাদের অঙ্কের কোথাও মৌলিক সংখ্যা চলে আসে, আপনাকে খেয়াল রাখতে হবে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করা যায় না, সুতরাং অঙ্ক হয়তো ওইখানেই শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এটা নির্ণয় গসাগু হচ্ছে আমাদের 20, কারণ আমাদের যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা আছে 2, 2, 5, এটাই গুণ করলে আমাদের অ্যান্সার 20 আসে। গুড, ভেরি গুড। এখন আমরা একটু আসি আহ লসাগু নির্ণয়ের পদ্ধতি। লসাগু তো আমরা নির্ণয় করতে পারি। এই তিনটাকে দেখি তো, আমাদের 72, 96, 120, আমরা এই তিনটা গসাগু নির্ণয় করেছিলাম একটু আগে। এখন এই তিনটা লসাগু নির্ণয় করেন তো দেখি আপনারা করতে পারেন কিনা। 72, 96, 120 লসাগু কি নির্ণয় করতে পারেন কিনা? 72, 96, 120, আমিও করি, আপনারা করেন, দেখি অ্যান্সার মিলে কিনা। আচ্ছা, সাইফ অলরেডি অ্যান্সার দিয়েছে, দেখি আমার অ্যান্সার কি আসে। প্রথমে আমি যদি 2 দিয়ে ভাগ করি, দেখেন 36 দুগুণে 72, তারপরে হচ্ছে 48 দুগুণে হচ্ছে 96, 60 দুগুণে 120। আবার চাইলে 2 দিয়ে ভাগ করা যাবে, আহ এটা আসবে 18 দুগুণে 36, 24 দুগুণে 48, 2 দুগুণে 60। আবার 2 দিয়ে ভাগ করা সম্ভব, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 15 দুগুণে 30,
এরপর আবার 3 দিয়ে ভাগ করা সম্ভব, 3 3 9, 3 4 12, 3 5 15। আর ভাগ করা যায় না। লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা দিয়ে আপনি ভাগ করেছেন এবং লাস্টে ভাগশেষ যা আছে সবগুলোকে আপনাকে শুধু গুণ করে দিতে হবে। মানে হচ্ছে কি করব, 2 গুণন 2 এই সবগুলাকে আমরা গুণ করে দেব। এটা হচ্ছে লসাগুর নিয়ম, 2 গুণন 2 গুণন 2। এরপরে হচ্ছে 3 গুণ 3 গুণ 4 গুণ 5। কে অ্যান্সার দিয়েছে শরীফ। সাইফ অ্যান্সার দিয়েছে। এরপরে হচ্ছে মারজুক অ্যান্সার দিয়েছে। আয়ান অ্যান্সার দিয়েছে। তাসনিয়া। 4 জনের অ্যান্সার দেখি 4 রকমের আসছে। এটা কেমন কথা? আচ্ছা আমরা একটু দেখি অঙ্কটা করে অ্যান্সারটা কি আসে। এখন দেখেন তো এই সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে অ্যান্সার কি আসে? 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 4 12, তাই না? সরি, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 8 24, 3 24 বলেন কত আসবে? বা আমরা একটু একটু ভেঙে ভেঙে করি, ধরেন 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 8 24, এতটুকু রাখলাম এখানে। আবার এদিক দিয়ে করি, 4 5 20, 3 20 60। এখন এই দুটাকে গুণ করেন, এই দুটাকে গুণ করা তো সহজ। 24কে আপনি 6 দিয়ে গুণ করে এবার 6 দিয়ে গুণ, দেখেন আর কত আসে। 72 হবে। আচ্ছা তাহলে এখানে টোটাল কত আসতেছে দেখেন। টোটাল গুণফলটা যদি আমরা বের করার চেষ্টা করি, 24 গুণন 60 কত আসবে বলেন? 24কে 60 দিয়ে গুণ করলে কত হয়? আপনারা কিন্তু ক্যালকুলেটর ইউজ করবেন না, কেউ ক্যালকুলেটর ইউজ করা কিন্তু বৃত্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, যেহেতু একশো দিবে না চুয়াল্লিশ সুতরাং এই কাজ করা যাবে না। অ্যান্সার আসবে 144। আর এই শূন্যটার সাথে আমরা শূন্য বসিয়ে দিলাম, সুতরাং আমাদের লসাগু হচ্ছে 1440, 1440। আয়ান প্রথমে 1440 লিখতে গিয়ে সম্ভবত একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা সমস্যা নেই। আয়ান অ্যান্সার দিয়েছে, ইকরা দিয়েছে, তারপরে হচ্ছে সাইফ আপনার অ্যান্সার দিয়েছে, অমৃতা গুড, ভেরি গুড। নাজিন ভেরি গুড, মার্জুক গুড, ভেরি গুড। তাসনিয়া, তাসনিয়া 1880 হয়ে গেছিল কেন? একটা একটা দুটো মনে হয় বেশি গুণ করেছে, নাকি আবার ইংলিশে লিখতে গিয়ে 1440 লিখে দেন, 1440। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যান্সার গুলো। এখন লসাগু নির্ণয় পদ্ধতি তো অলরেডি দেখলাম। এখন লসাগু, আমাদের লসাগু সেম গসাগুর মতো একটু আগে বলেছিলাম না, একাধিক পদ্ধতিতে আসলে লসাগু গসাগু নির্ণয় করা যায়। গসাগুর ক্ষেত্রেও সেম, লসাগুর ক্ষেত্রেও সেম, আমরা চাইলে বিভিন্ন পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এখানে আমরা ইউক্লিডীয় পদ্ধতি বা গুণ পদ্ধতিতে ব্যবহার করেছি। দেখেন এই গুণ পদ্ধতিতে ব্যবহার করলে আপনার অ্যান্সার সেমই আসবে। তাহলে নির্ণেয় লসাগু হচ্ছে 1440। পরের ম্যাথটাতে চাই, দেখেন এটা সেম। এদিকে এদিকে তাকান দরকার নেই, এটা একটু মিস হয়ে গেছে। এই যে 60 90 150, এটা লসাগু নির্ণয় করেন তো দেখি কি আসে। 60 90 আর 150, এটা লসাগু নির্ণয় করে দেখি সবাই। এটাও সেম, আমিও আপনাদের সাথে করি। প্রথমে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখেন এখানে 30, এখানে আসবে 45, এখানে আসবে 75। এখন দেখেন, এখন চাইলেই আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে? অথবা আপনি চাইলে 2 দিয়েও ভাগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটি সংখ্যা হতে হবে, কোনো সমস্যা নেই। 2 দিয়েও চাইলে আপনি ভাগ করতে পারবেন। দেখেন আমি একটা কাজ করি, আমি যদি 2 দিয়েও ভাগ করি তাহলে 15 দুগুণে 30, এখানে 45 যা থাকবে, এখানে 75 যা জায়গায় তাই রয়ে গেল। এরপরে আমি যে কাজটা করব, এখানে 3 দিয়ে ভাগ করবো সবগুলাকে। 3 5 15, 3 15 45, আর 3 25 75। এবার সবগুলোকে আমি 5 দিয়ে ভাগ করব, এখানে 1 আসবে। 3 5 15, 5 5 25, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখেন তো, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 5, সবগুলো যদি গুণ করি 2 2 গুণে 4। কয়েকজন অ্যান্সার দিয়েছেন, দেখি কার কি অ্যান্সার আসলো। আয়ান অলরেডি অ্যান্সার দিয়েছেন, দেখি বাকিদের কি আসে। 2 2 গুণে 4, 3 4 12, 5 12 60, আর এখানে দেখেন 3 5 15 আছে। তাহলে 60 গুণন 3, 3 60 হবে হচ্ছে 180। 180কে আপনি আবার 5 দিয়ে গুণ করবেন, 5 18 90 শূন্য, তার মানে অ্যান্সার আসবে কত? নির্ণয় অ্যান্সার হচ্ছে 900, তাই হবে না? নির্ণয় আমাদের লসাগু হবে 900। দেখেন অ্যান্সার আসবে 900। সুতরাং এখানে কিন্তু আমরা লিখবো শূন্য, সুতরাং নির্ণেয় লসাগু লিখে 900টা আমরা লিখে দিই। দেখি আমরা একটা সলিউশন এখানে করে রেখেছিলাম, সলিউশনটা কিরকম আসে, সলিউশনটা অ্যান্সার কি আসে দেখছি। দেখেন নির্ণেয় লসাগু হচ্ছে আমাদের 900।
বুঝতে পেরেছি। এখন আপনি আহ শুরুতেই যদি 5 দিয়ে ভাগ করতে চান তাও কিন্তু করতে পারবেন। আপনি এরকম কোনো নিয়ম নেই লসাগুতে যে আপনি শুরুতে 2 দিয়েই ভাগ করতে হবে, বা শুরুতে 3 দিয়েই ভাগ করতে হবে, শুরুতে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন না, এমন কোনো কিছু না। আপনি যে কোনো সংখ্যা দিয়েই ভাগ শুরু করতে পারেন। তবে বেটার হচ্ছে ক্ষুদ্রতম সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ শুরু করা, আস্তে আস্তে বড়র দিকে যাওয়া। এতে যেটা হয় আপনার আহ একটা প্যাটার্ন পাওয়া যায়, একটা সিরিয়াল থাকে, সিরিয়ালটা মেনটেন করা সহজ হয়। এছাড়া কোনো উপায় নাই, কোনো সমস্যা নেই। আপনি যদি শুরুতে 5 দিয়ে ভাগ করেন তাও কোনো সমস্যা নাই, শুরুতে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাও সমস্যা নেই, শুরুতে আপনি 2 দিয়ে ভাগ করলেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি। সুতরাং এই লসাগু নির্ণয়ের ক্ষেত্রে বা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বনিম্ন বা ছোট যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ শুরু করার, কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করলেও এতে কোনো অ্যান্সারের বা উত্তরের কোনো সমস্যা হবে না। লসাগু গসাগুর এই পদ্ধতিগুলো বুঝতে পেরেছি অলরেডি, যেহেতু আপনারা অ্যান্সার বের করতে পেরেছেন, আমি ধরেই নিচ্ছি যে আপনারা প্রশ্নগুলো অ্যান্সার বুঝতে পেরেছেন। এখন আসি আপনাদের বইয়ের একটা সমস্যা নিয়ে। দেখেন এই প্রশ্নটা আপনাদের বইয়ে দেয়া ছিল, বইয়ে এরকম একটা সমস্যা আছে। আমি একটু প্রশ্নটা তাও লিখে দেই। এখানে একটা ছবি ছিল, বইয়ে এরকম একটা ছবি আছে। ছবিটা হচ্ছে এই পাশে, আমি একটু বলি যদি আমার যদি ভুল না হয়ে থাকে। আপনাদের কাছে এই আমার ছবিটা এখানে মিসিং হয়ে গেছে, সরি ফর দ্যাট। লসাগু গসাগু চ্যাপ্টারটা বা বইটা কি আপনাদের খোলা আছে সামনে, বা ম্যাথ বইটা কি খোলা আছে? ইয়েস স্যার। একটু আমাকে তাহলে হেল্প করেন। লসাগু গসাগু চ্যাপ্টারটা বের করেন। লসাগু গসাগু চ্যাপ্টারের মধ্যে এই রকমের একটা অঙ্ক বা বইয়ের একটা অঙ্ক দেওয়া আছে। একটা আয়তকার মেঝের একটা ছবি দেওয়া আছে। ওই ছবির অঙ্কটা যদি একটু বের করতে পারেন। আমার এখানে চিত্রটা মিসিং হয়ে গেছে, থ্যাংক ইউ, সরি ফর দ্যাট। এটা একটু টেকনিক্যাল ইস্যুর কারণে মিস হয়ে গেছে। আচ্ছা, আমি বের করেছি। এরকম একটা ছবি আছে যে এখানে এটার দৈর্ঘ্য হচ্ছে 42, আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 37-এ। এটা দৈর্ঘ্য হচ্ছে 42, আর উপর নিচে হচ্ছে 36। আর এর ভিতরে হচ্ছে এরকম বর্গাকার বর্গাকার আকৃতির বিভিন্ন ধরনের আকৃতি দেয়া আছে, এরকম বিভিন্ন বর্গাকৃতির অংশ দেয়া আছে। এরকম হচ্ছে ছবিটা। প্রশ্নটা হচ্ছে আপনাদের এরকম একটি আয়তাকার মেঝের ছবি দেয়া আছে, কোনো খালি জায়গায় না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকারের কার্পেট বসাতে চাই, মানে সরাসরি টাইলস বসাতে চাই আর কি। টাইলস তো বিভিন্ন আকৃতি আকার শেপ হয় ও হতে পারে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখেন। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে দেখেন। পুরো প্রশ্নের একটা কথাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৃহত্তম। আমাদের লসাগু কিংবা গসাগুর অঙ্কে যদি এই ধরনের কোনো শব্দ থাকে, যে বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বাধিক, তারপরে কি আর কি কি, তারপর হচ্ছে সর্ববৃহৎ, সর্বোচ্চ, এই ধরনের গরিষ্ঠ, এই টাইপের যদি কোনো শব্দ থাকে, এরাকে সবসময় গসাগু হিসাবে নির্ণয় করা হয়। বড়, সবচেয়ে বড় ধরেন, বড় এর যত সমার্থক শব্দ আছে, ঠিক আছে, সব সমার্থক শব্দ হচ্ছে আমাদের গসাগু এর সাথে সম্পর্কিত। আর উল্টাটা, যদি আমাদের লঘিষ্ঠ, সবচেয়ে কম, ছোট, কমপক্ষে, ন্যূনতম, ক্ষুদ্রতম, এরকম যদি কথা থাকে সেটা হচ্ছে লসাগুর সাথে সম্পর্কিত। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। এখন 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা মানে এই যে আয়তকার ক্ষেত্রটা দেয়া আছে, এই আয়তকার ক্ষেত্রের যে দুটা মান দেয়া 36 এবং 42, এই দুটার গসাগু আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 42 এবং 36-এর গসাগু কত বের করতে পারবেন? 42 এবং 36-এর গসাগু কত আসবে? তাহলে আমরা প্রশ্নটা যদি সলিউশন করার চেষ্টা করি, অঙ্কটা হবে এরকম যে বর্গাকার, আমরা এটা এভাবে লিখবো যে বর্গাকার কার্পেট, বর্গাকার কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে 42 এবং 36 এর গসাগু।
লিখার পরে এরপর আমরা গসাগু নির্ণয় করে দেখাবো। এবার গসাগু আপনি যেভাবে নির্ণয় করতে চান, এটা ইউক্লিডীয় পদ্ধতিতে হতে পারে, ভাগ প্রক্রিয়ায় হতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতিতে হতে পারে। আপনি দুটার গসাগু নির্ণয় করবেন। ধরেন আমরা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে 36 এবং 42-এর গসাগু নির্ণয় করার চেষ্টা করি। তাহলে প্রথমে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 18 দোকানে 36, 21 দোকানে আমাদের 42, এরপর আসলে 2 দিয়ে ভাগ করা যায় না, আমরা চাইলে 3 দিয়ে ভাগ করতে পারি। 3 6 18, 3 7 21, 42 আর 36 উত্তর। হ্যাঁ, এরপরে দেখেন আর কোথাও এখানে ভাগ টাগ করা যায় না, সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান সমান কোনটা? 2 আর 3-এর গুণফল। 2 গুণন 3 সমান সমান হচ্ছে 6। গসাগু কি 6 আসবে না বলেন তো? গসাগু আসবে 6। একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আসি দ্বিতীয় প্রশ্নের জায়গাতে আসি। এই প্রশ্নটা অলরেডি আপনারা বইয়ে করেছেন, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে যদি বলেন যে স্যার আপনি আমাকে একটা সাজেশন দেন যে যেহেতু বৃত্তি পরীক্ষায় গসাগু লসাগু থেকে প্রশ্ন আসবে, তাহলে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরকম যদি আপনি বলেন বইয়ের অঙ্কে, তাহলে আমি বলবো এই অঙ্কটা করেন। পরীক্ষা যদি আসে এই অঙ্কটাই আসবে। লসাগু গসাগু থেকে যদি অঙ্ক আসে তাহলে এটাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদি হুবহু চলে আসে এতে অবাক হওয়ার কোনো কিছু নাই। বুঝতে পারছি? ধরে নেন এটাই আসবে, এরকম ভাবেই আপনি অঙ্কটা বারবার প্র্যাকটিস করে যাবেন যাতে কোনোভাবেই ভুল না হয়। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেলাম যে মেঝেতে বিছানো যাবে, দৈর্ঘ্যের বাহু নির্ণয় করো, অ্যান্সার হচ্ছে 6। 6 কি? যেহেতু আমাদের এই দৈর্ঘ্যগুলো মিটারে দেওয়া, প্রত্যেকটাই মিটারে দেওয়া, এখানেও মিটার এখানেও মিটার, তাহলে লসাগু হচ্ছে, সুতরাং এক বাহুর দৈর্ঘ্য আমরা লিখবো যে এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 6 মিটার। অবশ্যই ইউনিট অথবা একক খুব খেয়াল করে লিখবেন, এককে ভুল করা যাবে না। আপনি যদি একক না লিখেন এতেও ভুল হবে, একক যদি উল্টাপাল্টা লিখেন তাতেও ভুল হবে। একক আপনাকে ঠিকঠাকই লিখতে হবে। আমাদের প্রশ্নে যদি সেন্টিমিটার দেওয়া থাকে আমি একক সেন্টিমিটারই লিখবো, যদি মিটার দেওয়া থাকে তাহলে মিটার লিখবো। একক ঠিকঠাক না লিখলে আপনার অ্যান্সারের নাম্বার কমে যাবে। যদি পার্শিয়াল বা এরকম যদি আপনাকে কিছু মার্কও দেয় তাও ফুল মার্ক আপনি মিস করে যাবেন। একক লিখতে হবে, মাস্ট। একক না লিখার কোনো সুযোগ নাই। প্রথম কোশ্চেন আমরা লিখলাম। এরপরে আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন বলছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে। এটা আরো সহজ। এখন সম্পূর্ণ মেঝে আগে আমাদের দেখতে হবে সম্পূর্ণ মেঝে যেটা বলেছে, এই সম্পূর্ণ মেঝে আসলে দেখতে কিরকম, আমরা যেই কার্পেট অথবা টাইলস বের করেছি এটা আসলে দেখতে কিরকম, এই দুটার উপর নির্ভর করে আমরা আসলে অঙ্কটা সলভ করব। এখন আমাকে বলেন, প্রশ্নেতে আমাদের বলা আছে না যে আয়তকার মেঝে বা আয়তক্ষেত্র, আপনারা কি বলতে পারেন যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? এনিওয়ান? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য ভেরি গুণ গুড। প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা যেহেতু মেঝেতে টাইলস লাগাবো বা আয়তকার রুমে একটা মেঝেতে টাইলস লাগাবো, তাহলে রুমের মাপটা দরকার। কতটুকু জায়গার মধ্যে আমরা টাইলস লাগাবো সেই জায়গাটা দরকার। ওই জায়গার আয়তনটা বা জায়গার আয়তন বলবো না, জায়গার যে ক্ষেত্রফল, এই যে আয়তকার যে একটা যদি আমরা বস্তু আঁকি বা আয়তকার রুম নেই, এই জায়গার মধ্যে কতটুকু জায়গা আছে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে। তাহলে সম্পূর্ণ মেঝেটা আগে বের করার জন্য আমাদের কতটুকুতে আমরা টাইলস লাগাবো সেটা বের করার জন্য আমরা যে কাজটা করবো, প্রথমে আয়তকার মেঝের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে প্রথমে লিখবো 2 নম্বর প্রশ্নের সমাধান কি হবে, যে আয়তকার মেঝের ক্ষেত্রফল। আয়তকার মেঝের ক্ষেত্রফল, আমার হাতের লেখা একটু অসুন্দর, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আয়তকার মেঝের ক্ষেত্রফল সমান সমান দেখেন, আহ আগে আগে সূত্রটা লিখে নেবেন, সরাসরি লিখে ফেলবেন না, আগে সূত্রটা লিখবেন। আয়তকার মেঝের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত দেওয়া, ধরলাম 42, আর প্রস্থ হচ্ছে আমাদের 36। তাহলে 42 আর 36-এ পরে আমাদের এককটা কি হবে এটাই দেখি, বলেন তো দেখি আপনারা পারেন কিনা। এককটা আমাদের কি হবে? মিটার হবে, বর্গমিটার। সেন্টিমিটার হবে, মিটার বর্গমিটার। হবে। গুড, ভেরি গুড। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি গুণ করার পরে যদি
মিটারের বদলে, সরি, বর্গ মিটারের বদলে শুধু মিটার মিটার লিখেন, আপনাকে কিন্তু অ্যান্সার একদম স্ট্রেট কেটে দিবে। আমি একটু আগে বলতেছিলাম প্রতিটা অঙ্কের মধ্যে একক, খুব মনোযোগ দিয়ে এককটা লিখতে হবে, না হলে আপনার অ্যান্সার কিন্তু কেটে দিবে। তাহলে 42 এবং 36 গুণ করলে কত হয়? 1512। আর আমার অ্যান্সার হচ্ছে বর্গ মিটার। হ্যাঁ, তাহারিন বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি কেবল জয়েন করছি স্যার। জয়েন করছেন? আপনি তো একটু লেট হয়ে গেছেন, সমস্যা নেই, দেখেন ক্লাস দেখতে থাকেন। থ্যাংক ইউ। বিষয়টা স্যার এটা কোন চ্যাপ্টার? লসাগু গসাগু স্যার, লসাগু গসাগু। 5 নাম্বার চ্যাপ্টারে। আপনার তো জানা উচিত আপনার বইয়ে লসাগু গসাগু কোন চ্যাপ্টার। ও ওকে স্যার, বুঝছি স্যার। দেখেন, ওকে, তাহলে আমাদের ক্ষেত্রফল আসলো 1512 বর্গ মিটার। এখন আসি, আমরা বলেছিলাম না যে কোনো জায়গায় খালি না রেখে আমরা মেঝেতে কার্পেট বসাতে চাই। কোন ধরনের কার্পেট বসাতে চাই? বর্গাকার কার্পেট বসাতে চাই। তার মানে টাইলস অথবা কার্পেটের আকৃতি হবে বর্গাকার। আপনারা কি বলতে পারেন বর্গক্ষেত্র অথবা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এটা বলতে পারে? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য। গুণ এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, তাই না? কারণ বর্গক্ষেত্রের চারদিকে চারটি বাহুই সমান থাকে, যে কোনো একটি বাহুর সাথে আরেকটি বাহুকে গুণ করলে আপনি ক্ষেত্রফলটা পেয়ে যান। ওকে, তাহলে আমাদের যেই কার্পেট গুলো থাকবে, এই কার্পেটেরও কতটুকু সাইজের কার্পেট সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় এখানে লিখবো যে বর্গাকার, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল। বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল লিখে আগে সূত্রটা লিখবো যে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, বা আপনি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য লিখেন, কোনো সমস্যা নেই, কথা আসলে একটাই। এখন এক বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করেছিলাম মনে আছে? প্রথম অনুসারে কত বেরেছিলাম? 6 মিটার বের করেছিলাম। তাহলে কি হবে? 6 × 6 বর্গ মিটার। তাহলে 6 × 6 বর্গ মিটারে কত আসে? 36 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের টাইলসের সাইজ। এখন আমাদের মেঝের আকৃতি হচ্ছে 1512 বর্গমিটার, আর কার্পেট অথবা টাইলসের সাইজ হচ্ছে এক একটা 36 বর্গমিটার করে। তাহলে 1512 বর্গমিটারের মধ্যে 36 বর্গমিটারে কয়টা টাইলস বসানো যাবে, এটা বের করা হচ্ছে। আপনার মেঝেকে যদি আপনি টাইলসের আকৃতি দিয়ে ভাগ করে দেন তাহলে অ্যান্সারটা বেরোচ্ছে। সুতরাং আপনাকে লিখবে কার্পেট প্রয়োজন, আমরা লিখতে পারি যে কার্পেট প্রয়োজন বা কার্পেট লাগবে, যাই লিখেন, যে কার্পেট প্রয়োজন সমান সমান 1512 ভাগ 36। 1512কে আপনি যদি 36 দিয়ে ভাগ করেন অ্যান্সার কত আসবে? 42। 42। সুতরাং অ্যান্সার, আচ্ছা ইংলিশে লিখে অ্যান্সার হচ্ছে 42টি। তাহলে এটার উত্তর হচ্ছে 42। এর আগের উত্তর ছিল 6 মিটার, আর অ্যান্সার হচ্ছে 42টি। তাহলে অ্যান্সার, উপরেরটা অ্যান্সার কত? এটা হচ্ছে 6 মিটার, আর এটার অ্যান্সার হচ্ছে 42টি আপনার টাইলস প্রয়োজন বা কার্পেট প্রয়োজন। বুঝতে পেরেছি? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বইয়ের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একদম বইয়ের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দেন। যদি পরীক্ষা আসে দেখবেন যে এটাই চলে আসছে, পরে আমাকে থ্যাঙ্কস দিয়েন যে হ্যাঁ স্যার এটা তো চলে আসছে, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। দাওয়াত তো আর দিবেন না, থ্যাঙ্কস দিলেই হবে। ঠিক আছে, ওকে, ফাইন। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আর একটা দুইটা ম্যাথ করব যেটা কিনা আমাদের বইয়ের মতোই, কিন্তু একটু এক্সট্রা ম্যাথ যদি বলি। আমরা কি পরের ম্যাথটাতে যাবো স্যার? আমরা পরের ম্যাথটাতে স্যার যাই। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। পরের ম্যাথটাতে যে দেখেন, এই ম্যাথটা একটু দেখেন কি লিখছে, একটু ম্যাথটা পড়েন। তিনটা প্রশ্ন আছে এখানে। একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর, খ কোম্পানির বাস 25 মিনিট পর পর, এবং গ কোম্পানির বাস 30 মিনিট পর পর ছাড়ে। তিনটা কোম্পানি আছে, একটা স্টেশন থেকেই সবগুলোর বাস যাত্রা শুরু হয়। ধরেন আপনি যদি কথার কথা গাবতলী বাস টার্মিনালে যান, ঢাকায় যারা থাকেন, অথবা সায়দাবাদ বাস টার্মিনালে যান, গিয়ে দেখবেন যে কক্সবাজার যাওয়ার অনেক বাস আছে, সেন্ট মার্টিন পরিবহন, শ্যামলী পরিবহন, তারপরে স্যার ইম্পেরিয়াল এক্সপ্রেস আছে। ইম্পিরিয়াল এক্সপ্রেস, অনেক অনেক বাস আছে। তো এক এক কোম্পানির এক এক বাস আছে।
এখন প্রশ্নটা অনেকটা এরকমই, একই স্টেশন থেকে যে কোনো একটা কোম্পানির বাস 15 মিনিট পর পর ছাড়ে, অন্য আরেকটা কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে, আর 3 নম্বর কোম্পানির বাস 30 মিনিট পর পর ছাড়ে। মানে এখন যদি একটা বাস ছাড়ে, এর পরে 30 মিনিট একটা পরে বাস ছাড়বে, তারপর আবার 30 মিনিট পরে বাস ছাড়বে। একটা কোম্পানির বাস 15 মিনিট পর পর ছাড়ে, কোম্পানির বাস 25 মিনিট পর পর। যেসব কোম্পানির বাসের সংখ্যা অনেক, তারা খুব দ্রুত বাস ছাড়ে, 15 মিনিট 10 মিনিট পর পরই দেখবেন বাস ছাড়ে। আর যাদের বাসের সংখ্যা কম, তারা একটু সময় নিয়ে বাস ছাড়ে, 1 ঘন্টা, অনেক সময় প্রতি ঘন্টায় ঘন্টায় বাস ছাড়ে। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। এখন প্রশ্ন যদি এটা হয়, প্রথম প্রশ্নটার পরে আসতেছি, দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন দেখেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সকাল 10টা 45-এ ক এবং খ কোম্পানির বাস একসাথে ছাড়ে, সকাল 10টা 45-এ ক কোম্পানির বাসও একটা ছেড়েছে, খ কোম্পানির বাসও একটা ছেড়েছে। প্রশ্ন হচ্ছে, পরবর্তীতে কখন পুনরায় বাস দুটি একত্রে ছাড়বে? এখন যদি এভাবে চিন্তা করি, 10টা 45-এ যদি আমাদের ক কোম্পানির বাস ছাড়ে, ও তো 15 মিনিট পর পর ছাড়ে, তাহলে 11টার সময় ক কোম্পানির বাস আরেকটা ছাড়বে। কিন্তু খ কোম্পানির বাস তো 25 মিনিট পর পর ছাড়ে, তাহলে 25 মিনিট হলে কি হবে বলেন তো? 11টা 10-এ আরেকটা ছাড়বে খ কোম্পানির বাস। তাহলে দ্বিতীয় বাসটা তো এক সময় ছাড়লো না, তাই না? ভিন্ন ভিন্ন সময় হয়ে গেছে না? কিন্তু এভাবে যদি আপনি আগাতে থাকেন, দেখবেন যে আরো একটা টাইম মিলে যাবে, যেই টাইমটাতে কিনা দুইটা কোম্পানির বাস আবার একসাথে ছাড়তেছে। প্রশ্নটা আসলে ওইখানে, যে যদি সকাল 10টা 45-এ ক কোম্পানির বাস একসাথে ছাড়ে, তাহলে পরবর্তীতে আবার কোন সময়ে দুটি বাস পুনরায় একত্রে ছাড়বে। এখন এটা আসলে কি হবে? সহজ কথা যদি বলি, এটা কি লসাগুর অঙ্ক হবে নাকি গসাগুর অঙ্ক হবে? লসাগু। 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 একটা জিনিস দেখেন তো, আপনি কথার কথা ধরে নিলাম 10টা 45-এ একটা কোম্পানির বাস বা দুইটা কোম্পানির বাস একসাথে ছেড়েছে। এরপরে ধরে নিলাম দুইটার সময় আবার দুইটা কোম্পানির বাস একসাথে ছাড়বে, আবার 4টার সময় একসাথে ছাড়বে। কথার কথা। এখন আপনাকে তো বলেছে পরবর্তীতে কখন, ইমিডিয়েটলি, এর ঠিক প্রথমটা তো 10টা 45-এ ছেড়েছে, এর ঠিক পর পর কমপক্ষে কোন সময়টাতে বাসটা আবার একসাথে ছাড়বে। এরপরে তো আর অনেকগুলো টাইম মিলার কথা, কিন্তু সবচেয়ে কম, একবার সবচেয়ে কাছে, সর্বনিম্ন কোন টাইমটাতে যেটা কিনা আবার একসাথে ছাড়বে। তাহলে আমরা কি বলেছিলাম? সর্বনিম্ন, সবচেয়ে কম, কমপক্ষে, এই ধরনের কথাগুলো লসাগু প্রকাশ করে। তার মানে এটা একটা লসাগু অঙ্ক। আপনি যদি শুধুমাত্র এই দুইটা কোম্পানির বাস 15, ক কোম্পানির বাস 15 মিনিট পর পর ছাড়ে, আর খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে, এই দুইটা লসাগু করলেই আপনার বেড়ে যাবে ঠিক কতক্ষণ পরে এরা দুজন একসাথে আবার মিলিত হবে। আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমরা 1 নম্বর অঙ্কটা আগে একটু সলভ করে নিই। অনেকে হয়তো অ্যান্সার দিচ্ছেন, আমরা একটু মিলিয়ে দেবো একটু পরে। 1 নম্বর প্রশ্ন দেখেন, 165-কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো। আমরা কিন্তু ক্লাসে একটু আগে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে কথা বলেছি। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া দ্বারা ভাগ করা যায় না, এদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন ধরি আমি যদি একটা কথা বলি, একটা কথা বললাম যে 12, 12কে আপনি বিভিন্ন সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারেন। আপনি 2 গুণ 6 লিখতে পারেন, এটাও 12 হয়। আবার আপনি চাইলে 3 গুণ 4 লিখতে পারেন, এটাও 12 হয়। আপনি 12 গুণ 1 লিখতে পারেন, এটাও 12 হয়। আপনি চাইলে 2 গুণ 2 গুণ 3 লিখতে পারেন, এটাও 12 হয়। তার মানে একটা সংখ্যাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা সম্ভব। কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, প্রথম দ্বিতীয়, এই যে 4টা সংখ্যা লিখলাম, এর মধ্যে শুধুমাত্র এই 2 গুণ 2 গুণ 3, এইখানের সবগুলোই সংখ্যা একমাত্র মৌলিক কিনা বলেন তো? বাকিগুলো দেখেন, প্রথমে 2 গুণ 6 লিখছিলাম, এখানে 6 মৌলিক না। 3 গুণ 4 লিখছিলাম, 4 মৌলিক না। 12 গুণ 1 লিখছিলাম, কোনোটাই মৌলিক না। আপনাকে এইরকম ভাবে 165-কে এমন ভাবে প্রকাশ করতে হবে যেন সেগুলো শুধুমাত্র মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হয়। কিভাবে বের করে? খুবই সহজ। এটা হচ্ছে 165, এটাকে আমরা ওই লসাগুর মতন করে ভাগ করব, কিন্তু শর্ত হচ্ছে শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ আমরা করব না। আমাকে কি বলতে পারেন সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। 2। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এবং 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 ছাড়া আর কোনো সংখ্যা
কোনো জোড় সংখ্যা মৌলিক হওয়া সম্ভব না, একমাত্র জোড়ই হচ্ছে মৌলিক জোড় সংখ্যা, 2 হচ্ছে মৌলিক জোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমে দেখবো 2 দিয়ে কি 165-কে ভাগ করা যায়? যায় না তো। 2 দিয়ে 165-কে আপনি ভাগ করতে পারবেন না। 3 দিয়ে ভাগ করতে পারবেন? 3 দিয়ে 165-কে ভাগ করা যায়। আপনারা কি জানেন 3 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় কিনা? এটা কিভাবে বের করে? এটা বের করে হচ্ছে যতগুলো সংখ্যা আছে 165 সবগুলোকে আপনি যোগ করেন, কত আসবে? 12 আসবে না? এই 12কে যদি আপনি 3 দিয়ে ভাগ করতে পারেন, তার মানে 165-কেও 3 দিয়ে ভাগ করা সম্ভব। এটাকে বলা হয় 3 দিয়ে বিভাজ্যতা সূত্র। এটা আপনারা যদি ক্লাস 5-এ, আপনি, আমি শিওর না আছে কিনা, বাট ক্লাস 6-এ ডেফিনেটলি আছে। দেখেন, তাহলে 3 দিয়ে আমরা চাইলে এটাকে ভাগ করতে পারবো। তাহলে 3 দিয়ে 165-কে ভাগ করলে কত আসবে বলেন তো স্যার? 3 দিয়ে যদি আমরা 165-কে ভাগ করি, আসবে 55। তাই আসবে না? এবার 55-কে আপনি 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। 5 তো একটা মৌলিক সংখ্যা, দেখেন তো 5 দিয়ে ভাগ করলে 11 হয় কিনা? 5 11 55। এবার 11 নিজেই তো মৌলিক সংখ্যা, তার মানে 165-কে আমি যদি 3 × 5 × 11 লিখি, তাহলে কি ভুল হবে? এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে 3ও মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। তার মানে আমি 165-কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারবো। এভাবে আপনি যে কোনো সংখ্যাকেই মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারবেন। যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। বুঝতে পেরেছি? ওকে, দেখি কারা কারা অ্যান্সার দিয়েছিলেন প্রথমটা। তিন তাসনি অ্যান্সার দিয়েছেন 3 × 5 × 11, গুড, ভেরি গুড। এরপরে কারা কারা অ্যান্সার দিয়েছেন? মার্জুক অ্যান্সার দিয়েছিলেন 3 × 5 × 11, গুড, ভেরি গুড। আহ তারপরে হচ্ছে নাজিন অ্যান্সার দিয়েছিলেন, গুড, ভেরি গুড। তার মানে এটা আসলে বের করা সম্ভব। যদি এটা সম্ভব হয়, তাহলে আমরা নেক্সট এর পরের ম্যাটটাতে যাই, দেখি পরের ম্যাটটাতে কি অবস্থা। এই যে যদি সকাল 6টা, এটা যদি আসে, যদি সকাল 10টা 45-এ খ কোম্পানির গাড়ি একত্রে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় বাস দুটি একত্রে ছাড়বে? তাহলে আমরা এটা 2 নম্বর প্রশ্ন দিয়ে সমাধানটা করবো এভাবে। পুনরায় বাস ছাড়ার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, পুনরায় বাস ছাড়ার সময় হবে 15 এবং 25-এর লসাগু। এবার 15 এবং 25-এর লসাগু আমরা নির্ণয় করি। 15 এবং 25-এর লসাগু যদি নির্ণয় করি, তাহলে কত আসে? 3 দিয়ে ভাগ করা যায়। 3 × 5 = 15, 5 × 5 = 25, আর কোনো সালে দিয়ে ভাগ করার কোনো সুযোগ নেই। তাহলে বলেন তো এই লসাগু কত আসে? 5 × 5 = 25, 3 × 5 = 75। সুতরাং নির্ণেয় লসাগু, স্যার উত্তর আসবে 75 স্যার। হ্যাঁ, উত্তর 75 আসবে। উত্তরের ব্যাপারে আমি একটু কথা বলছি। উত্তর এক্স্যাক্টলি 75 না, আমি বুঝাই দিচ্ছি আপনাদের অঙ্কটা এক্স্যাক্টলি প্রশ্নটা আসলে কি বলেছে। ঠিক আছে? ওকে, দেখেন, তাহলে আমাদের লসাগু আসতেছে এখানে, দেখেন, সরি, 3 × 5 × 5, যেটা সমান সমান কিনা 75। এখন 75 কি মিনিট না? 15 তো মিনিট ছিল, 25 তো মিনিট ছিল, তাহলে 75 আমাদের মিনিট হবে না? তাহলে আমরা লিখবো সুতরাং 75 মিনিট পর, বা 75 মিনিট, বা 75 মিনিটে কয় ঘন্টা কয় মিনিট বলতে পারবেন? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, গুড। বা 1 ঘন্টা 15 মিনিট পর বাস দুটি একত্রে ছাড়বে। এখন আপনাকে আসলে কখন বলতে সময়টা জানতে চেয়েছে। আমাদের শুরু সময় ছিল 10টা 45, তাহলে 10টা 45-এর 1 ঘন্টা 15 মিনিট পরে মানে কয়টায়? এর মানে হচ্ছে 10টা 45-এর সাথে যদি আপনি 1 ঘন্টা স্যার 15 মিনিট 12টা স্যার যোগ করেন, 12টা। 1 ঘন্টা 15 মিনিট যোগ করেন, তাহলে দেখবেন 12টা। 12টা। লেটস গো। 12টা অ্যান্সার বেরিয়ে যাবে। সুতরাং উত্তর হচ্ছে দুপুর 12টায়। দুপুর 12টায় একত্রে বাস ছাড়বে। উত্তর হচ্ছে এটা। হ্যাঁ আয়ান, প্লিজ বলেন।
স্যার ওখানে তো 3 দিয়ে 25-কে ভাগ দেওয়া যায় না। না, যায় না তো। সরি, 3 দিয়ে তাহলে 25 কে তো ভাগ। তো ও তিন সরি সরি পাঁচা সরি সরি 25 হচ্ছে। সরি 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 সরি, একটু একটু আমাকে সময় দেন, সরি। 3 × 5 = 25 হবে না, সরি, এটা এটা 25-এর জায়গায়, সরি, 25 রয়ে যাবে, এরপর আমরা 5 দিয়ে ভাগ করলে এটা আসবে 1, এটা আসবে 5, ঠিক আছে এবার। সরি, আমার এখানে তাড়াহুড়া, একদিক থেকে ভুল হয়েছে। থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। সুতরাং আমার অ্যান্সার আসতেছে, দেখেন, অ্যান্সার আসতেছে 75 মিনিট। এবার এই 75 মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি, এটা আসবে 1 ঘন্টা 15 মিনিট। আমার অ্যান্সার কিন্তু 75 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট না, আমাকে বলেছে কখন বাসটি ছাড়বে। আপনার সময় দেওয়া ছিল 10টা 45-এ, তাহলে 10টা 45-এর সাথে আপনি 1 ঘন্টা 15 মিনিট যোগ করেন, অ্যান্সার আসবে দুপুর 12টা। কারণ সকাল 10টা 45-এর সাথে আপনি 1 ঘন্টা 15 মিনিট যোগ করলে কিন্তু দুপুর 12টায় আসবে, রাত 12টা আসবে না। সুতরাং অ্যান্সার হচ্ছে দুপুর 12টায় পুনরায় 3টি বাস একত্রে আবার ছাড়বে। বুঝতে পেরেছি? এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে 3 নম্বর প্রশ্নটা দেখেন, একই রকমের না? দেখেন তো, যদি সকাল 9টা 45-এ 3টি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় বাস 3টি আবার একত্রে ছাড়বে? আমরা 2 নম্বর কোশ্চেনে শুধুমাত্র 2টি বাস নিয়ে কাজ করেছিলাম, 3 নম্বর কোশ্চেনে আমরা 3টি বাস নিয়ে কাজ করবো, 15, 25 এবং 30। তার মানে কি, 15, 25, 30-এ লসাগু বের করব, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সময়। এই সময়টা আমরা 9টা 45 সাথে যোগ করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। বুঝতে পেরেছি? চলেন তো দেখি আমরা এটা, করেন তো সবাই। 3 নম্বর কোশ্চেনটা একটু সবাই সলভ করেন তো দেখি, আমাদের এই স্যার 3 নম্বর আমি কোশ্চেনটা। হ্যাঁ, রাহা স্যার বলেন। আমি মাত্র জয়েন হয়েছি। আপনি যখন 2 নাম্বার লাস্টে করাচ্ছিলেন তখন আমি জয়েন হয়েছি। আমি কিছু আচ্ছা বুঝি নাই। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, আমরা আরেকবার 3 নাম্বারটা যখন করব তখন আরেকবার আমরা বুঝিয়ে দেবো। যারা ওকে। অলরেডি করছেন করেন, আর যারা রিসেন্টলি জয়েন করেছেন তারা একটু 3 নম্বর কোশ্চেনটা দেখেন কি বলেছে। সেম, এখানে একটি বাস কোম্পানি, ক কোম্পানির বাস 15 মিনিট পর পর ছাড়ে, খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে, আর গ কোম্পানির বাস 30 মিনিট পর পর ছেড়ে আসে। প্রশ্ন হচ্ছে, যদি সকাল 9টা 45-এ 3টি কোম্পানির বাস একসাথে প্রথমে ছাড়ে, এরপর আবার কখন 3টি বাস একসাথে ছাড়বে? কারণ যেহেতু সময় ভিন্ন ভিন্ন, তাদের ছাড়ার সময় ভিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু ভিন্ন ভিন্ন সময় হলো কোনো কোনো সময়ে গিয়ে 3টা আবার মিলে যায়। প্রশ্ন হচ্ছে সেটা কোন সময়? এই কোশ্চেনটা হচ্ছে লসাগুর একটা অঙ্ক। লসাগুর অঙ্ক মানে, তাহলে আমরা লিখবো যে আহ 3টি বাস, একটু আগে যেটা লিখছিলাম, 3টি বাস একত্রে সারার সময় হবে 15, 25 এবং 30 এর লসাগু এর সমান বা লসাগু। এবং 15, 25 এবং 30-এর লসাগু আপনারা নির্ণয় করেন। 15, 25 এবং 30-এর লসাগু যদি নির্ণয় করতে হয়, আমি যদি 3 দিয়ে ভাগ করি, এখানে আসবে 5, 25-এর জায়গায় 25 হয়ে যাবে, 30-এর জায়গায় আমরা 3 × 10 = 30। এবার চাইলে 5 দিয়ে ভাগ করতে পারি, এটা 1 আসবে, এটা 5 আসবে, এটা আসবে 2। আর আসলে ভাগ করা যায় না। সুতরাং নির্ণেয় লসাগু হবে, নির্ণেয় লসাগু হবে, নির্ণেয় লসাগু সমান সমান, দেখেন, 3 × 5 × 5 × 2, 3 × 5 = 15, আর এখানে 10, মানে 150। 150 মানে হচ্ছে, অর্থাৎ, বা আপনি লিখতে পারেন, সুতরাং বাস 3টি 150 মিনিট, বা 150 মিনিটে কয় ঘন্টা কয় মিনিট বলেন তো? 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 দুই মিনিট ঘন্টা 30 মিনিট। তাহলে লিখতে পারি বাস 3টি 150 মিনিট, অথবা 2 ঘন্টা 30 মিনিট পর। অর্থাৎ আমরা সকালে বাস ছেড়েছিলাম 9টা 45-এ, এর সাথে আপনি 2 ঘন্টা 30 মিনিট যোগ করেন, 2 ঘন্টা 30 মিনিট যোগ করলে অ্যান্সার আসবে হচ্ছে আহ 12টা 15। দেখেন এরকমই আসে কিনা, 12টা 15 আসবে না? 12টা 15, স্যার বাস 3টি এতটায় একত্রে ছাড়বে। সুতরাং উত্তর হচ্ছে দুপুর 12টা 15 মিনিট। সুতরাং অ্যান্সার হচ্ছে দুপুর 12টা
15 মিনিট। এই হচ্ছে অ্যান্সার। এখন পরীক্ষায় এই ধরনের অঙ্ক অনেক সময় আসলে একটু কেয়ারফুলি অঙ্কগুলো আসলে করে ফেলতে হবে। লসাগু গসাগু ওই ঘুরে ঘুরে দেখবেন যে আপনাকে লসাগুই বের করতে বলে অথবা গসাগুই বের করতে বলে, এর বাইরে আসলে খুব একটা অঙ্ক আসলে নাই। এরকম পর পর ছাড়া, আবার কমপক্ষে কতক্ষণ পর পর ছাড়বে, অনেক সময় দেখবেন যে ঘন্টার অঙ্ক আছে, যে একটি ঘন্টা 5 মিনিট পর 10 মিনিট পর এরকম বিভিন্ন সময় সময় পরে বাজে, আবার পুনরায় তিনটি একত্রে কখন বাজবে, এইগুলো হচ্ছে সব লসাগুর অঙ্ক। বুঝতে পেরেছি। আর এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা দেখবো, দেখে আমরা আজকের মতন আমাদের ফ্রি ক্লাসটা শেষ করব। এই অঙ্কটা দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। 504 মিটার দীর্ঘ একটি রাস্তার 12 মিটার পর পর ল্যাম্পপোস্ট লাগানো এবং 18 মিটার পর পর গাছ লাগানো রয়েছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে। আপনার মোট রাস্তা দৈর্ঘ্য হচ্ছে 504 মিটার। একদম শুরুতেই একটা গাছ এবং একটা ল্যাম্পপোস্ট লাগানো। এরপর একটা ল্যাম্পপোস্ট থেকে পরবর্তী ল্যাম্পপোস্টের দূরত্ব 12 মিটার 12 মিটার 12 মিটার করে করে সম্পূর্ণ রাস্তায় লাগানো আছে। আবার শুরুতে যে গাছটা লাগিয়েছিলেন, এই গাছটা থেকে সবগুলো গাছের দূরত্ব হচ্ছে 18 মিটার 18 মিটার 18 মিটার, এরকম পরে পরে গাছগুলো লাগানো। প্রথম কোশ্চেনটা হচ্ছে, এটা তো সহজ, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12 এবং 18-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? অ্যান্সার কি হবে বলেন তো? বৃহত্তম মানে কি? গসাগু। আপনার 12 এবং 18-এর গসাগু নির্ণয় করতে বলেছে। 12 এবং 18-এর গসাগু কত হবে? 6। 6। এটা একদম 6। ইজিলি বোঝা যাচ্ছে, 6 একদম মুখোমুখি করে ফেলা যায়, আপনি চাইলে করে দেখা দেবেন। আমাদের মূল অঙ্কটা হচ্ছে এই জায়গাতে, ওই রাস্তার কয়টি স্থানে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্র থাকবে। ব্যাপারটা কিরকম, ধরেন এরকম বড় একটা গাছ এবং এখানে একটা এরকম গাছ আছে, এরকম মনে করেন একটা তাল গাছ আছে, আবার সাথে একটা ল্যাম্পপোস্ট আছে, এই ল্যাম্পপোস্ট আলো দিতেছে। এবার 12 মিটার পরে এখানে আবার একটা ল্যাম্পপোস্ট লাগানো, ল্যাম্পপোস্ট থেকে আলো বেরোচ্ছে। আর 18 মিটার পরে একটা গাছ, আবার এটার 12 মিটার পরে আরেকটা ল্যাম্পপোস্ট লাগানো, আবার এটার 18 মিটার পরে আরো একটা গাছ, এরকম করে 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 আপনার পুরো 508 মিটার দীর্ঘ রাস্তাতে লাগানো আছে। এখন যেহেতু দুইটার আহ দূরত্ব ভিন্ন ভিন্ন, কিছু কিছু জায়গায় এমন হয়েছে শুরুতে যেরকম গাছ এবং ল্যাম্পপোস্ট লাগানো লাগানো ছিল, এরকম আরো বেশ কিছু জায়গায়ও দূরত্বের ভিন্নতার কারণে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে হয়ে যাচ্ছে। প্রশ্নটা ওই জায়গাতেই, যে কতবার এরকম গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে লাগানো থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। কি মনে হয়, পারবেন? পারা তো উচিত। ওই যে বলতেছিলাম, পুনরাবৃত্তি যদি হয় কতক্ষণ পর পর এরকম যদি পুনরাবৃত্তি হয়, সেই ক্ষেত্রে এই পুনরাবৃত্তি হচ্ছে লসাগু। তাহলে শুরুতে আমরা কি লিখবো, যে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকার যে ব্যাপারটা, যে গাছ ও ল্যাম্পপোস্ট, সরি ল্যাম্প, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায়, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে আছে বা একত্রে থাকবে, একত্রে থাকবে 12 ও 18 এর লসাগু যত মিটার পর পর, বা লসাগু যত মিটার পর পর, এভাবে লিখতে পারেন। তার মানে কি 12 এবং 18 লসাগু বের করতে বলেছে। তাহলে আপনি যদি এখন 12 এবং 18 লসাগু বের করেন, আমরা একটু লিখি যে 12 এবং 18 লসাগু যদি আপনি বের করার চেষ্টা করেন, 2 দিয়ে ভাগ করলাম, এটা আসবে 6, এটা আসবে 9, এবার 3 দিয়ে ভাগ করলে এটা আসবে 2, এটা আসবে 3, এরকমই তো। সুতরাং নির্ণেয় গসাগু, সরি নির্ণেয় লসাগু, গসাগু না, নির্ণেয় গসাগু, লসাগু নির্ণেয় লসাগু সমান সমান হচ্ছে 2 গুণন 3 গুণন 2 গুণ, সরি, দুই 2 গুণ 3 গুণ 2 গুণ 3, 2 গুণ 3 কত আসবে বলেন তো? 36 আসবে কিনা? 36 আসছে সবার? অবশ্যই 36 আসবে। অবশ্যই সত্যি, একদম পারফেক্ট, একদম অবশ্যই 36 ছাড়া কোনো কিছু আসা সম্ভব না। সুতরাং গাছ ও ল্যাম্পপোস্ট, গাছ ও ল্যাম্প পোস্ট পুনরায় একত্রে আছে
একত্রে থাকবে, বাজায় লিখেন, একত্রে আছে 36 মিটার পর পর। এখন মোট রাস্তা দৈর্ঘ্যটা আসলে কত? 504 মিটার না? এখন 504 মিটার দৈর্ঘ্যের একটা রাস্তায় 36 মিটার পর পর যদি আপনি গাছ এবং ল্যাম্প পোস্ট থাকেন, তাহলে কয়বার এই গাছ এবং ল্যাম্প পোস্ট একসাথে থাকবে? সেটা হচ্ছে এই দুটার ভাগফলের সমান। সুতরাং গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকবে, একত্রে থাকবে সর্বমোট রাস্তার যে দৈর্ঘ্যটা 504, এটাকে 36 মিটার দিয়ে ভাগ করলে যা আসবে এতটি। কত আসে? 504কে 36 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 14। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কারেক্ট অ্যান্সার আসলে 14 না। কেউ কি বলতে পারবেন কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 15। কেন জানেন? কারণ যখন আপনি এই লাইনটা হিসাব করেন, ধরেন আমি একটা লাইন, এই রাস্তা আঁকলাম, 36 মিটার পর পর, শূন্য থেকে শুরু করে 36 মিটার, এখানে আপনি একটা গাছ হিসাব করতেছেন, এরপরে 36 মিটার, এরকম করে 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 আপনি 14 বার হিসাব করেছেন। কিন্তু একদম রাস্তার শুরুতেই যেই গাছটা ছিল সেটা আপনি হিসাব করেন নাই। এটা কিন্তু প্রশ্নে বলা আছে যে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে। এই যে রাস্তার শুরুতে একবার থাকে, এই একবারটা হিসাবের মধ্যে আমাদের অ্যাড করতে হয় বা যোগ করতে হয়। ঠিক আছে? যেহেতু রাস্তার শুরুতে একবার করে আছে, এই অংশটা আমাদের আরেকবার এটার সাথে যোগ হবে। সুতরাং অ্যান্সার কি হবে, 14 নাকি 15? কোনটা বলেন তো? 15। অ্যান্সার আসবে এক ভাগ। কোনটা? 15। অ্যান্সার আসবে 15। সুতরাং যেহেতু বা সুতরাং বলেন বা যেহেতু বলেন, যেহেতু এটা লিখে দেবেন, যেহেতু রাস্তার শুরুতে, যেহেতু রাস্তার শুরুতে, যেহেতু রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে আছে, একত্রে আছে, সুতরাং মোট থাকবে, আগের ছিল 14 আর রাস্তা শুরুতে একবার যেহেতু আছে, সব মিলে 15 বার বা 15টি স্থানে। অ্যান্সার হচ্ছে 15। বুঝতে পারছি? আপনারা অঙ্ক ঠিকই করেছেন, আপনাদের অ্যান্সার 14 আসছে, কিন্তু শুরুতে যে একবার ছিল সেটা আমরা অনেক সময় গুনতে কাউন্ট করতে ভুলে যাই। এটা আপনি বাদ দিতে পারবেন না। সাধারণত শুরুটা হিসেবে যখন আমরা ওই যে 504কে যখন 36 দিয়ে তখন 14 আসছে, 14 হচ্ছে প্রথমটা বাদে 14 আসে। 36 মিটার পর পর শুরু, যে ওই 36 মিটার পর থেকে শুরু হয়। তাহলে প্রথমে যেটা আছে এটা আপনাদেরকে অ্যাড করতে হবে। অ্যান্সার হচ্ছে 15, 14 না। বুঝতে পারছি? খেয়াল থাকবে এই ধরনের ম্যাথ গুলো আসলে। Yes, sir. এইটা হচ্ছে আমাদের আজকের শেষ ম্যাথ যেটা ছিল। বলেন আজকে যতটুকু করলাম, খুব সম্পূর্ণ চ্যাপ্টার তো আর একবারে বসে 1 ঘন্টায় ক্লাস শেষ করা সম্ভব না। তারপরেও কিছু অঙ্ক আমরা দেখার চেষ্টা করেছি, বইয়ের অঙ্ক, বইয়ের বাইরের কিছু অঙ্ক দেখার চেষ্টা করেছি। আপনাদের বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী লসাগু গসাগু থেকে একটা প্রশ্ন থাকার কথা, বড় প্রশ্নই থাকার কথা, অ্যাটলিস্ট 4 মার্কের বা 4 থেকে 4, 4, 8 মার্কের এরকম একটা প্রশ্ন থাকার কথা। সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে এই যে সৃজনশীল পদ্ধতির মতন একটা প্রশ্ন দিয়ে তার থেকে 2টা বা 3টা প্রশ্ন যে আলাদা করে, এই টাইপের প্রশ্ন আসাটা সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে বইয়ের যেই অঙ্কটা করেছিলাম, যে আয়তকার ক্ষেত্রের আয়তকার ম্যাচের মধ্যে বর্গাকার যেই টাইলস লাগানো বা কার্পেট লাগানো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এরপরে এখন যে দুটা করলাম এই টাইপের ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো আসলে বেশিরভাগ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ নাজিন বলেন প্লিজ। স্যার আপনি এখানে 14-র সাথে আবার 1 যোগ করছেন কেন? আহ এতক্ষণ ধরে তাহলে কি বললাম স্যার? 14 সাথে 1 যোগ করার সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে ধরেন আমরা যখন হিসাব করি, এই যে ধরেন এটার কথা ধরলাম, এটা হচ্ছে 504 মিটার লম্বা আমাদের রাস্তা। তো আমাদের 36 মিটার পর পর হিসাব শুরু হয়। 36 মিটার পর পর যখন হিসাব শুরু হয়, প্রথমটা হচ্ছে শূন্য থেকে শুরু করে 36 মিটার, এখানে হচ্ছে প্রথম গাছ, এরপরে আবার 36 মিটার এখানে দ্বিতীয় গাছ, আবার 36 মিটার এখানে তৃতীয় গাছ, এরকম করে করে
টোটাল 14 বার গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে। এতটুকু তো বুঝতে পেরেছি নাজির। কিন্তু প্রশ্নে আমাদের একটা কথা ছিল, প্রশ্নে আমাদের বলে দিয়েছিল রাস্তার শুরুতে, একদম শুরুতে একবার গাছ এবং ল্যাম্পপোস্ট একবার একত্রে আছে। দেখেন রাস্তা বলেছে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে আছে। আমরা যখন ভাগ করি, ভাগ করে হিসাব করি, এই তখন হচ্ছে রাস্তার শুরুতে হিসাব অনুযায়ী রাস্তার শুরুটা ভাগ করলে সরাসরি অ্যাড হয় না। এই যে তাহলে আমি কি এটা বাদ দিয়ে দিব? এটা তো আমার প্রশ্নে বলাই আছে। এই একবার, এই একবারটা তখন এই যে 14 বার আসলো, এই 14 এর সাথে এই একবার শুরুর একবারটা আমরা অ্যাড করে টোটাল 15 বার বের করি। বুঝতে পেরেছি? এই জন্য আমাদের এক অ্যাড করতে হয়, কারণ শুরুতে তো একবার বলে দিয়েছি। যদি এরকম কোনো কিছু না বলা থাকতো তাহলে আমাদের অ্যান্সার 14ই হতো। যেহেতু শুরুতে বলে দিয়েছে যে শুরুতে একবার হয়, এই জন্য আমাদের অ্যান্সার 15। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের আছে আসলে ফ্রি ক্লাসের কন্টেন্ট। যেটা বলছিলাম আপনাদের আহ বৃত্তি পরীক্ষায় এই ফ্রি ক্লাস গসাগু থেকে ম্যাথ আসবে, অবশ্যই আসবে। এবং এই যে মেঝেতে কার্পেট, এটা ধরে নেন এটা আসবেই, এই টাইপেরই ম্যাথ। এবং পরবর্তীতে একটা দুটো ম্যাথ করলাম, এই টাইপের ম্যাথ আসলে চলে আসে, এবং এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনাই বেশি। যদি আসে আশা করি পারবেন। এবং আমাকে অবশ্যই পরীক্ষার হলে, পরীক্ষার থেকে বের হয়ে অবশ্যই থ্যাঙ্কস দিবেন। ঠিক আছে? বলবেন যে স্যার আপনি বলছেন নো কোশ্চেন, পরীক্ষার প্রশ্ন আসছে। এবং বৃত্তি পেলে অবশ্যই মিষ্টি খাওয়া যাবে না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান আজকে ক্লাসে জয়েন করার জন্য।